হাই, মডেল স্কুলের ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু টাইম পেয়েছি, জাস্ট তোমাদের ভূগোলের ক্লাস কন্টিনিউ করব। তো আমরা রেলপথ পর্যন্ত পড়েছিলাম। আজকে তোমাদের জাস্ট দুটো তিনটে প্রশ্ন আলোচনা করব, 3 এবং 4 নম্বরের কোয়েশ্চেনের জন্য বিশেষ করে। জলপথ আজকের বিষয়। প্রথমে যেটা করব আলোচনা, জলপথকে নিয়ে নানান ধরনের যে প্রশ্ন হয়। জলপথ আমরা জানি যেটা ওই সমুদ্রে, নদীতে করে যে নৌকা বা জাহাজ চলাচল করে, সেই যে পথটাকে বলা হচ্ছে ওটা কিছু জলপথ বলা হয়। এই জলপথের পরিবহন ব্যবস্থা কিন্তু আমাদের পৃথিবীতে এমন এমন দেশ আছে যেখানে কিন্তু রেল লাইন কম বা সড়ক পথের পরিবহনটা কম। সেখানে কিন্তু জলপথে যাতায়াতের পরিমাণ কিন্তু অনেক বেশি। বাংলাদেশের কথা বেশি বলবো আমি। বাংলাদেশে কিন্তু অনেক নৌকা চলে, তারপরে এমনি বড় বড় জাহাজ তো চলেই, লোক যাতায়াত করে প্রচুর। তো ভারতবর্ষেও কিন্তু ভারতবর্ষ নদীমাতৃক দেশ, এবং ভারতবর্ষে কিন্তু জলপথের ব্যবহার কিন্তু ভীষণভাবে রয়েছে। জলপথকে এই জন্যই বলা হয়ে থাকে আমাদের দেশের জীবন রেখা, কারণ আমাদের দেশে এমন এমন এলাকা রয়েছে যেখানে জলপথের মাধ্যমেই পরিবহন হয়ে থাকে। এবং সব থেকে বড় কথা, আমরা এখন জানবো যে জলপথকে কেন জীবন রেখা বলা হয়। তো প্রথম যে কারণটা জলপথকে, তাহলে প্রশ্নটা হচ্ছে যে জলপথকে উন্নয়নের জীবন রেখা কেন বলা হয়। এই প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। জাস্ট একটু শুনে নাও, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝে নিতে পারবে ব্যাপারটা। খুবই সহজ, যে জলপথের মধ্যে সুলভে, খুব কম খরচায় জলপথেতে যাতায়াত করা যায় এবং মাল নিয়ে যাওয়া যায় জাহাজে করে। এটা স্বাভাবিক, যেমন রেল লাইনে রেল পাততে হয়, সড়ক পথেতে যেমন পিচ ফেলতে হয়, পাথর বসাতে হয়, ঢালাই করতে হয়। তো সেক্ষেত্রে জলপথে যেখানে মানে আমাদের জল, সেখানে তো রাস্তা তৈরি করার কোনো বিষয় নেই, যার ফলে অত্যন্ত খরচা কম। আর প্রচুর ভারী মাল বহন করে নিয়ে যাওয়া যায়, এটা 2 নম্বর পয়েন্টস। এবং ভারী মাল কেমন, যেমন ধরো এই যে বড় বড় জাহাজগুলো আসে, তোমরা হয়তো দেখোনি, আমি দেখেছি। কলকাতা হলদিয়া বন্দর এবং তাছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বিশাখাপত্তনম, এই সমস্ত বড় বড় বন্দরগুলোতে আমি দেখেছি ভীষণ বড় বড় সব জাহাজ আসছে, এবং যেখানে কোনোটা আকরিক লোহা, কোনোটা কয়লা, এই সমস্ত লোড করে মাল আসছে। তো অর্থাৎ ভারী ভারী যে সমস্ত জিনিসগুলো, সেগুলো কিন্তু জলপথেতেই আসে। এবং এটা শুধু স্থানীয়ভাবে না, এক দেশ থেকে অন্য দেশে পৃথিবীতে যাতায়াতের জন্য জলপথকে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়ে থাকে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আদান প্রদানের জন্য। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে জলপথের মাধ্যমে কিন্তু আমাদের দেশের আভ্যন্তরীণ যে যোগাযোগ ব্যবস্থা, সেটা কিন্তু হয়। একটা ধরো গঙ্গা নদী, আমি বলছি, তোমরা সরাসরি কলকাতা বন্দর থেকে যাতায়াত শুরু করলে উড়িষ্যা যেতে পারবে, উড়িষ্যা থেকে আমাদের বিশাখাপত্তনম থেকে চেন্নাই, এবং ওই দিক দিয়ে হয়ে কেরালা হয়ে তারপরে গুজরাটের যে কোস্ট, মুম্বাই বন্দর পর্যন্ত যাতায়াত করা যেতে পারে। এছাড়া মুম্বাই থেকে জাহাজ চলে যায় আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, আরব, ইরাক, ইরান, ও সমস্ত দেশেতে যায়। এবং তাছাড়া আমেরিকা থেকে অনেক সময় জাহাজ আছে, অস্ট্রেলিয়া থেকে আসে। অর্থাৎ এই যে আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য, ব্যবসার জন্য, বিজনেস করার জন্য এই বড় বড় জাহাজে কিন্তু মাল আসে। আর একটা হচ্ছে যে মানে আমি যেটা প্রাচ্য পাশ্চাত্য যোগাযোগ, এইটাই প্রাচ্য পাশ্চাত্যের যোগাযোগটা কেমন। প্রাচ্য মানে হচ্ছে আমার নিজের দেশ, পাশ্চাত্য মানে হচ্ছে বাইরের দেশ। এই যে যোগাযোগ ব্যবস্থাটা জলপথের মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে, সাংস্কৃতিক আদান প্রদান হয়, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর আরেকটা হচ্ছে যে উন্নয়নশীল এবং উন্নত দেশের উন্নতির সহায়ক মাধ্যম। আচ্ছা, তোমাদের দুটো টার্ম একটু বুঝিয়ে বলে দিই, উন্নত দেশ আর উন্নয়নশীল দেশ কাকে বলে। আচ্ছা, উন্নত দেশ মানে হচ্ছে যাদের উন্নয়ন অলরেডি হয়ে গেছে, যারা যে সমস্ত দেশগুলো উন্নত, তাদের বলা হয় উন্নত দেশ। আর যাদের ধরো উন্নতি হয়নি, হওয়ার সম্ভাবনা আছে, স্কোপ আছে, তা সেগুলো হচ্ছে উন্নয়নশীল দেশ। যেমন আমাদের ভারতবর্ষকে বলা হয়ে থাকে তৃতীয় বিশ্ব দেশগুলোকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান,
নেপাল, ভুটান, এই সমস্ত মায়ানমার, সমস্ত যে দেশ, এগুলো হচ্ছে উন্নয়নশীল, মানে এগুলোর উন্নতি হবে বা হচ্ছে, মানে ভবিষ্যতে হবে। তো এই ব্যাপারগুলো যে সমস্ত দেশে রয়েছে সেই সমস্ত দেশগুলোকে বলা হয় উন্নয়নশীল দেশ। তাই এই দুই দেশের ক্ষেত্রে উন্নয়নের জন্য জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ধরো উন্নত দেশের কোনো মাল জাহাজে করে নিয়ে এলো উন্নয়নশীল দেশে, তাহলে কি হলো, এখানে শিল্প হলো, শিল্পের উৎপাদন বৃদ্ধি পেলো। যা আমি বলছি, চীন দেশের সঙ্গে এখন বর্তমান ঝামেলা, চীন দেশের সঙ্গে আমাদের জাহাজের বিজনেস প্রচুর চলে, এবং আমেরিকার সঙ্গে চলে, ইরানের মানে ইরান, মধ্যপ্রাচ্য আরবের সঙ্গে চলে, বড় বড় দেশের সাথে চলে। ওখানকার মাল আমাদের দেশে আসে, আবার আমাদের মাল ওখানে। এই যে কিছুদিন আগে করোনার গন্ডগোল ছিল, যার জন্য আমাদের যে মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যেগুলো সমুদ্রের ধারে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জাহাজে করে লোক নিয়ে আসছিল, এই যে আদান প্রদান হয়ে থাকে জাহাজের মাধ্যমে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই জাহাজ জলপথ ব্যবস্থাটাকে জীবনরেখা বলা হয়ে থাকে। এবার আমরা জাস্ট আর একটা ছোট্ট কোয়েশ্চেন দেখে নিই, সুবিধা আর অসুবিধাগুলো। জাস্ট আমরা তো সুবিধাগুলোর কথা বুঝতে পারছি, আর একবার তবু আমি তোমাদের বলে নিই। সেটা হচ্ছে যে আমি তোমাদের প্রথমে কি বললাম, যে খরচা কম যাতায়াতের জন্য। 2 নম্বর হচ্ছে যে ভারী মাল নিয়ে যাওয়া যেতে পারে, এবং আর একটা হচ্ছে যে জলপথে কি বলতো, জলপথে বা উপকূলীয় জলপথ ছাড়া পৃথিবীর মানে এখানে আমাদের যেমন স্থলপথে ধরো গেট লাগানো থাকে, ব্যারিয়ার লাগানো থাকে, ওখানে সমুদ্রের জলপথে তো সেরকম কিছু লাগানো থাকে না। যা বলে প্রত্যেকটা দেশ, পৃথিবীর ধরো একটা সমুদ্রে নেমে পড়লো জাহাজ, সেখানে তার কেউ বাধা দিতে পারবে না। একটা নির্দিষ্ট সীমা রয়েছে, কিন্তু সমুদ্রে, গভীর সমুদ্রে কিন্তু সেখানে নির্দিষ্ট সীমা থাকে না। যে কোনো দেশ যে কোনো ভাবে যাতায়াত করতে হবে, যা বলে অবাধ যাতায়াত কিন্তু এখানে, মানে এটা একটা জলপথ যেটা, সেটা হচ্ছে অবাধ, মানে সেখানে রেস্ট্রিকশন নেই, এটা কিন্তু আছে সুবিধা। আর প্রচুর লোক কর্মসংস্থান হয়, কারণ এখানে জলপথ পরিবহনে দেখবে জাহাজগুলোতে প্রচুর লোক থাকে, বন্দরগুলোতে যেখানে মাল ওঠানামা করে প্রচুর লোক লাগে। তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং আর বাণিজ্য, আমরা জলপথের মাধ্যমে তো ভারী ভারী মালগুলো আসে, কিছুক্ষণ আগে তোমাদের আমি বললাম, বাণিজ্যের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ জলপথ, ভারী বাণিজ্যের জন্য বিশেষ করে। আর অসুবিধাগুলো কোথায়, এবং এটা শুধু তাই নয়, তোমাদের যদি উল্টো কোয়েশ্চেনটা চলে আসে যে আন্তর্জাতিক ক্ষেত্রে জলপথের সুবিধা অসুবিধা, আন্তর্জাতিক জলপথে মানে উত্তরটা একই হবে, জাস্ট সিনটা শুধু নামটা পাল্টে যাবে। তো এগুলো সুবিধাগুলোর কথা আমি তোমাদের বললাম। আর অসুবিধাগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেমন ধরো গতিটা অত্যন্ত কম জাহাজে, বা যেমন স্থলপথে ধরো গাড়ি বা লরি বা মাল যেগুলো নিয়ে যায়, ট্রাক, সেগুলো তো ভীষণ স্পিডে যায়। আমি যদি ট্রেন ধরি, ট্রেনেতে তো যে মাল নিয়ে যায় পণ্য পরিবহনকারী যে সমস্ত মাল গাড়ি, তাদের স্পিড কিন্তু ভীষণ ভালো হয়। সেই তুলনায় কিন্তু জলপথের কিন্তু ওই লেভেলের স্পিড কিন্তু হবে না, হয় না। তো এটা একটা সমস্যার কারণ। আর একটা অত্যন্ত ঝুঁকি রয়েছে, কারণ কি সম্পূর্ণ জলপথটা প্রাকৃতিক দুর্যোগ যদি ঘটে যায়, তো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে সমস্ত জাহাজ কিন্তু জলের তলে ডুবে যেতে পারে। তো এটা একটা আশঙ্কা রয়েছে। আর একটা নির্দিষ্ট গতিপথ, নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই জলপথ কিন্তু যাতায়াত করা যায়, কারণ তাদের নির্দিষ্ট রেঞ্জ করা থাকে, যে হ্যাঁ এখান থেকে এটা, এখান থেকে একটা মাপদণ্ড দেওয়া থাকে। প্রত্যেকটা দেশে নিজস্ব একটা সীমা রয়েছে, যার ফলে সেই গতিপথ অনুযায়ী আমাদের জাহাজগুলোকে চলাচল করতে হয়, এবং অনুমতি নিতে হয়। যদি কোনো দেশের অভ্যন্তরে ঢুকে জাহাজ, তাহলে তার অনুমতি একটা নিতে হয়। তো এটা একটা মানে অসুবিধা আছে। পলি দেখবে, জাহাজ চলাচল করার জন্য মাটি পলি ছড়াতে হয়, কারণ ওই যে ঠেকে যায় না হলে জাহাজ, বড় বড় জাহাজগুলো। তো এই এই সমস্যার সমাধান করার জন্য পলি ছড়াতে হয়, প্রচুর টাকা খরচা হয়। তো ওই একটা অসুবিধা রয়ে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই জলপথ ব্যবস্থাতে মানে কেবলমাত্র যাত্রী আর পণ্যের ওঠানামাতে কেবলমাত্র এই দুটো জিনিসের ক্ষেত্রেই হয়ে থাকে, যাত্রী আর পণ্য। বাকি কিন্তু মানে মানে মানব জীবনের যে অন্যান্য সামগ্রীতে জলপথটাকে সেইভাবে কিন্তু ব্যবহার করা যায় না। আর সব থেকে বড় কথা এটা হচ্ছে যে জলপথ কিন্তু সব রাজ্যের বা সব জায়গায় কিন্তু নেই, এটা একটা খুবই অসুবিধা। যার জন্য কি হয়, ধরো আমি বলছি নেপালের চারদিকে যদি যাও তো সমুদ্র নেই, তাহলে আমাদের প্রথমে এখানে মাল নামাতে হয়, কলকাতা বা আসাম ওই এলাকাগুলোতে মাল নামাতে হয়।
তো বাংলাদেশে চট্টগ্রাম এই এলাকার নাম মাল নামা দিয়ে তারপর ট্রাকে করে হয়তো বা বিহারের বন্দরগুলোতে নাম মানে বিহারে আমাদের পাটনা ওখানে নদী গঙ্গা নদী, তো এই এখানে মাল নামে তারপর যেতে হয়। যেমন ধরো আমি মধ্যপ্রদেশের কথা বলছি, তো সে এমন এমন রাজ্য রয়েছে যেখানে তো নদী সমুদ্রের ধারে ডাইরেক্ট নেই, তো সেখানে কি হবে, আবার এমনটা সেখানে তো সরাসরি তো জলপথ না থাকার জন্য জাহাজটা ওখানে ঢুকে যেতে পারে না, তো ওটা একটা অসুবিধা। যার জন্য কি হয়, মাল এক জায়গায় খালি করে জাহাজ বন্দরে, এবং বন্দর থেকে গাড়ি করে বা ট্রাকে করে মাল কিন্তু দীর্ঘ অন্য জায়গায় নিয়ে যায়। তো এটা একটা বড় অসুবিধার কথা। তাহলে তোমাদের একটা হচ্ছে জীবনরেখা বলা যায় কিনা কোয়েশ্চেন, আর একটা সুবিধা অসুবিধা, জলপথের সুবিধা এবং অসুবিধা, ওটার সঙ্গে আন্তর্জাতিক অংশটা জোড়া লাগিয়ে নিতে পারো। তো ওটা দুটো প্রশ্ন। এবার তোমাদের ম্যাপ পয়েন্টিং হয়, শর্ট কোয়েশ্চেনের পরে ম্যাপ পয়েন্টিং হয় এই সেকশন থেকে। আমি ম্যাপ পয়েন্টিং এর জন্য জাস্ট যে বন্দরগুলোর নাম বলছি তোমরা তোমাদের বইয়েতে দাগ নিয়ে নেবে, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে পড়ে। সেটা হচ্ছে আমাদের ধরো কান্ডালা বন্দর, ভালো করে দাগ নিয়ে নেবে। কান্ডালা 1 নাম্বার, যেটা গুজরাটে রয়েছে, এটা ম্যাপ পয়েন্টিং এ পড়ে। মুম্বাই ও জওহরলাল নেহেরু বন্দর, যেটা নবসেবা বন্দর বলা হয়ে থাকে, এটা হচ্ছে বোম্বাই মহারাষ্ট্রে। মর্মাগাঁও বন্দর গোয়াতে, এটাও চিহ্নিত করতে বলা হয়, তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচিন বন্দর, যেটা আমাদের কেরালাতে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর এবং এটা ম্যাপ পয়েন্টিং এ দেয়। আর তুতিকোরিন বন্দর তামিলনাড়ুর, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও দেয়। আর পারাদ্বীপ দেয়, বিশাখাপত্তনম, পারাদ্বীপ আমাদের উড়িষ্যার, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, কিছুক্ষণ আগে তোমাদের নাম বললাম। কলকাতা বন্দর তো হামেশাই দেয়, হলদিয়া বন্দর দেয়। যা বলে এই যে নামগুলো বললাম, এটা যে 12টা বন্দর, তাহলে ভারতবর্ষের পূর্ব ও পশ্চিম উপকূলের বন্দরগুলো কি কি, এরকম যদি কোয়েশ্চেন তোমাদের দিয়ে দেয় যে ভারতবর্ষের পূর্ব উপকূলের 3টে বন্দর আর পশ্চিম উপকূলের 3টে বন্দরের নাম লিখতে হবে। পূর্ব উপকূলের বন্দরগুলো বলবে তোমরা কলকাতা লিখবে, হলদিয়া লিখতে পারো, বিশাখাপত্তনম লিখতে পারো, পারাদ্বীপ লিখতে পারো, এটা পূর্ব দিকে আমাদের মানে বন্দরগুলো। আর যেটা পশ্চিম দিকের বলছো, পশ্চিম দিকের হতে পারে নামগুলো কান্ডালা, মুম্বাই আর তুতিকোরিন, এগুলো ওয়েস্টার্ন সাইড। তো নিউ ম্যাঙ্গালোর, কোচিন, এগুলো বন্দরগুলো তোমাদের এগুলো চিহ্নিত করতে হবে। এবং আমাদের 2010 সালেতে পোর্ট ব্লেয়ার, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আর একটা বন্দরকে যোগ করা হয়েছে। তো বর্তমানে আমাদের যে প্রধান বন্দরের সংখ্যা সেটা নিয়ে হয়েছে 13টা। 12টা প্রধান বন্দর ছিল, আমাদের ভারতবর্ষের প্রধান বন্দর ছিল 12টা, এবং তার সঙ্গে 2010 সালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার। তাহলে এই বন্দরটাকেও কিন্তু ম্যাপ পয়েন্টিং এ পড়ে তোমাদের, তাহলে এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসেবে করে রাখতে হবে যে পোর্ট ব্লেয়ার বন্দর কোথায় অবস্থিত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কত সালে এটিকে প্রধান বন্দর ঘোষণা করা হয়? 2010 সালে। তাহলে পূর্ব উপকূলে 3টে করবে, পশ্চিম উপকূলে 3টে করবে, এবং যদি ম্যাপ পয়েন্টিং এ দেখাতে বলে তাহলে ম্যাপে দেখিয়ে দেবে। আর যদি ম্যাপে এমনি দেখাতে বলে তাহলে ম্যাপগুলো এই 12টা বন্দর তোমাদেরকে কিন্তু ভালো করে শিখতে হবে, জানতে হবে। এবং বইয়েতে ম্যাপ আছে, দেখবে খুব সুন্দরভাবে ম্যাপ আছে। আমার কাছেও বই আছে, তোমাদের কাছে সবার কাছে বই আছে, ম্যাপগুলোকে একটু দেখে নেবে। তোমাদের একটা জেরক্স কপি দেওয়া তো রয়েছে, সেটা এই বন্দর থেকে কিন্তু তোমরা 2টো পেয়ে যাবে কোয়েশ্চেন, একটা মিনিমাম পাবে পরীক্ষায়। বিশেষ করে এই 12টা বন্দর যদি করতে পারো, অর্থাৎ এই যে কান্ডালা, মুম্বাই, মারমাগাঁও, নিউ ম্যাঙ্গালোর, কোচিন, তুতিকোরিন, চেন্নাই বা এন্নোরটা অতটা ইম্পর্টেন্ট না, চেন্নাইটাকে করবে। বিশাখাপত্তনম, পারাদ্বীপ প্রায় পরীক্ষাতে পড়ে, কলকাতাটা তো প্রায় পড়ে, কলকাতা, হলদিয়া, এই বন্দরগুলো তোমরা কিন্তু করতে হবে। আর পোর্ট ব্লেয়ারটা এখন যেহেতু নতুন, তাই পোর্ট ব্লেয়ারের ম্যাপ পয়েন্টিংটাও তোমরা কিন্তু দেখে রাখবে, অর্থাৎ এইগুলো কোয়েশ্চেন প্লাস ম্যাপ পয়েন্টিংটা দেখে নেবে। ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিমান পথ, আকাশ পথ যেটা বলা হয়। এই আকাশ পথে যাতায়াতের সুবিধা এবং অসুবিধাগুলি বর্ণনা করো। এবারে যদি আমরা আকাশ পথের সুবিধা এবং বা বিমান পথের সুবিধা এবং অসুবিধাগুলো যদি বর্ণনা করি, ছোট ছোট করে তোমাদের আমি বলছি, যেহেতু আমি বিমানে চেপেছি তাই আমি তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। সেটা হচ্ছে যে অসুবিধা কি বলতো, অত্যন্ত দ্রুততার সঙ্গে এতে পৌঁছানো যায়, একটা জায়গায় পৌঁছানো যায়, এত দ্রুত কোনো পরিবহনে পৌঁছানো যায় না। যেমন ধরো আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, আমার নিজে যে ফ্লাইটে আমি চেপেছিলাম, দুর্গাপুরের আসানসোল থেকে আমি চেপেছি রানীগঞ্জ, মানে আমাদের
অন্ডাল বলে এয়ারপোর্ট থেকে চেপেছিলাম, আমি যাচ্ছিলাম চেন্নাই। তো সেখানে ট্রেনে লাগে মোটামুটি 32-33 ঘন্টা যেতে লাগবে, আর আমি গেলাম 1 ঘন্টা 50 মিনিটে চেন্নাইয়ে নেমে গেলাম। 1 ঘন্টা 50 মিনিট, ভাবো, যেখানে 32-33 ঘন্টা লাগে সেখানে প্লেনে আমি নামলাম মাত্র 1 ঘন্টা 50 মিনিটে। তো এর থেকে আর কত স্পিড হতে পারে, মানে এতে মানে এটা বিমানপথ হচ্ছে সবচেয়ে দ্রুততম পথ। ওকে, 2 নাম্বার হচ্ছে যে অবাধে যাতায়াত করা যেতে পারে। বিমানপথ হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা পথ যেখানে কি বলতো, যতই দুর্গম স্থান হোক, পাহাড় হোক, পর্বত হোক, সেখানে হেলিকপ্টার নিয়েও নামা যেতে পারে, এবং ছোট ছোট বিমান নিয়েও চলে যেতে পারে। যেমন ধরো জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, তিব্বত, এই এলাকাগুলোতে সেনাবাহিনীর খাবার এবং লোকজনদের বিপদে পড়লে ওখান থেকে নিয়ে আসা। তো এই ব্যাপারগুলো কিন্তু ছোট ছোট হেলিকপ্টারের মাধ্যমে সম্ভব, যেখানে ট্রেনও যাবে না আর গাড়িও যাবে না, তো এটা অসম্ভব। তো সেটার জন্য বিমানপথ অত্যন্ত খুব সুন্দর পরিবহন ব্যবস্থা। আর নির্মাণে ব্যয়, এই যে আকাশপথ নির্মাণের ব্যয় একদম নেই, খরচাপাতি একদম নেই। কোথাও আকাশপথ নির্মাণ করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, তো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ, খুব সুবিধার বিষয়। আর একটা হচ্ছে আরামদায়ক। আমি নিজে যেহেতু চেপেছি, অত্যন্ত কমফোর্টেবল। তুমি একটু ঘুমিয়ে পড়ো, গান শোনো, ঠিক নিজের জায়গায় পৌঁছে যাবে। তো কোনো ঝাঁকুনি হবে না, কোনো শারীরিক কষ্ট হবে না। তো এটা আরামদায়ক, এর থেকে বড় জার্নি বিমানপথ ছাড়া আর কিন্তু নেই। বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ দেশে বিদেশে যে সমস্ত বাণিজ্য চলছে, ছোটখাটো বিজনেস, যেমন লোকদেরকে যাওয়ার জন্য, বিশেষ করে ধরো যারা বিজনেসম্যান, বাণিজ্যের জন্য তো বিজনেসম্যানদের যাতায়াত করতে হয় এবং খুব তাড়াতাড়ি যেতে হয়, বিভিন্ন সায়েন্টিস্টদের যেতে হয়, বিভিন্ন প্রকল্পের অধিকর্তাদের যেতে হয়, তাদের এই বাণিজ্যের চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এমনকি কিছু ইম্পর্টেন্ট মাল পরিবহন হয়ে থাকে যেগুলো বিমানপথে যাতায়াত করা হয়ে থাকে, তো সেই জন্য মানে নিয়ে যাওয়া হয়। যেমন ধরো ওষুধ, যেমন ধরো কম্পিউটার রিলেটেড সামগ্রী, মোবাইল রিলেটেড সামগ্রী, এগুলো কাগজপত্র সামগ্রী, তো এগুলো কিন্তু বিমানে নিয়ে যাওয়া হয় যাতে দ্রুততার সাথে সার্ভিস দেয়। তো বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বিমানপথ। আর পর্যটন শিল্পর জন্য বিমান ব্যবস্থা ছাড়া মানে অসম্ভব। বিমান ব্যবস্থা পৃথিবীর বিভিন্ন ভিন্ন দেশেতে বিমানের মাধ্যমে পর্যটন জায়গাগুলোর সঙ্গে ওখানে এয়ারপোর্ট করা রয়েছে। তাহলে এই বিমান ব্যবস্থার মাধ্যমে পাহাড়ের ওপরে উঠতে পারবে তুমি, এবং সমুদ্রের মাঝে ধরো একটা চর আছে, সেখানে বিমানের মাধ্যমে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে ওখানে বেড়ানোর জন্য। পর্যটন মানে হচ্ছে বেড়ানোর জায়গা। তো এই ব্যাপারগুলো কিন্তু বিমান পথ ছাড়া সম্ভব নয়। তাই এটা কিন্তু খুবই, পর্যটন শিল্পের জন্য বিমান পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ধরো জঙ্গলের মাঝে পৌঁছাবে কি করে, ওখানে রিসর্ট আছে, থাকার জায়গা, তাহলে একটা ছোট হেলিকপ্টারে নিয়ে ওখানে বেড়াতে যাওয়ার জায়গা রয়েছে, ওখানে বাড়ি রয়েছে, থাকা সমস্ত সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। ওখানে স্থলপথে পৌঁছানো যাবে না, কিন্তু বিমানে পৌঁছে যাবে তুমি। তো এটা একটা হেলিকপ্টারে পৌঁছে যাবে। তাই এটা পর্যটনের জায়গা, অত্যন্ত খুব সুন্দর ফ্যাসিলিটি, বিমানপথ ছাড়া সম্ভব নয় এটা। অসুবিধা কি কি রয়েছে বিমানপথে? অত্যন্ত খরচা বেশি। তোমাকে এগেন মানে আমি তোমাদের আবার উদাহরণটা বলবো, যে আমার যে ট্রেনের যে টিকিট, সেটা কলকাতাতে মানে হাওড়া স্টেশন থেকে চেন্নাইয়ের যে ট্রেনের টিকিট, মোটামুটি ধরে নাও এসি কোচে 1800-1900 টাকা। প্লেনে যেটা লাগে 5000 5,500 টাকা। তো এটা একটা এক্সপেন্সিভ, খরচা বেশি লাগে টিকিটে। এবং আর সব থেকে বড় কথা, টিকিটের জন্য খরচা এবং বিমানের যন্ত্রাংশ খরচা বেশি, এবং যে পেট্রোলটা কিনতে হয়, যে তেলটাতে চলে বিমান, অত্যন্ত দামি তেল, প্রচুর খরচাপাতি হয়। তাই ব্যয় কিন্তু ভীষণভাবে সর্বাধিক। আর সব থেকে বড় কথা, তুমি বিমান কিন্তু উল্টোপাল্টা জায়গায় নামতে পারবে না, তার জন্য বিমান বন্দর নির্মাণ করতে হবে। আর একটা বিমানবন্দর করতে গেলে অনেক বড় এলাকা প্রয়োজন, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, প্রচুর জায়গাটাকে কিনতে হয়, এবং আশেপাশে এলাকাকে পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তাছাড়া সেখানে সেন্টার বানাতে হয়, প্রচুর খরচা লাগে, ইনভেস্ট লাগে। তো খরচাটা একটু বেশি। ঝুঁকি, আকাশপথে যে কোনো সময় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে, আবহাওয়া খারাপ হতে পারে। তো এখানে মানে দুর্যোগের মুখে পড়তেই পারে। কিছুদিন আগে তোমরা শুনেছো, ওই কেরালাতে একটা জায়গায় পাহাড়ের ওপরে বিমানবন্দর ছিল, মানে ওখানে রাত 8:30টার সময় বৃষ্টি হচ্ছিল। তো পাহাড়ের ওপরই বিমানবন্দর, এবং কোনো কারণে ড্রাইভার যখন ল্যান্ড করছিল বিমানটা, নিচে নামছিল, চাকাটা স্লিপ হয় এবং পাহাড়ের নিচে গিয়ে পড়ে। মানে আর ওই বিমানবন্দরে থামতে পারেনি, সেটা নিচে গিয়ে পড়ে যায়।
দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, কয়েকজন মারা গিয়েছিল, 17-18 জনের মতো। তার কিছুদিন আগেকার ঘটনা। তো এরকম প্রাকৃতিক দুর্যোগের ঘটনা কিন্তু ঘটতে পারে বিমানেতে, একটা আশঙ্কা রয়েছে। আমি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখি, ওরা বিমানে চাপলেই তোমাকে বলে দেবে যে আমাদের মেশিন যখন খারাপ হবে আপনারা এরকম জলে যদি বিমান অবতরণ করে তাহলে ট্রেনিং দিয়ে দেয় যে এটা একটু গলায় পরে নেবেন, একটু হাওয়া দিয়ে দেবেন, জ্যাকেট টাইপের হয় দেখবে, সেই সমুদ্র জানলাটা খুলে ওইদিকে ঝাঁপ দিয়ে দেবেন, এরকম টাইপের। এটা একটা আশঙ্কা তো রয়েছে। তো সবেতেই রিস্ক আছে, তো বিমান পথেতে রিস্ক অবশ্যই আছে। বিমান পথ অনুকূল আবহাওয়া ছাড়া চলাচল করতে পারে না, এটা একটা অসুবিধা। ধরো প্রচুর বর্ষাকাল হচ্ছে, ঝড় হচ্ছে, চলতে পারবে না, তাহলে কিন্তু ডিলে হতে, টাইম নষ্ট হয়ে গেল। এবারে ধরো স্থলপথে এটা কিন্তু হতো না, ট্রেনেতে কিন্তু এটা হয় না, বৃষ্টি হলে কিন্তু ট্রেন চলে, কিন্তু আকাশপথ যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু চলবে না। এটা একটা অবশ্যই একটা সমস্যার জায়গা। আর যেমন ধরো বড় বড় মাল বিমানে কিন্তু তুমি নিয়ে আসতে পারবে, যেমন আমি ট্রেনের কথা, ওই 60-70টা কামরা লাগানো থাকে, সেখানে কয়লা নিয়ে যায়, লোহা নিয়ে যায়, আরও অন্যান্য খনিজ সম্পদ নিয়ে যায়। সেখানে কিন্তু আমাদের ইউরিয়া, জমি চাষ করার জন্য ফসল, খনিজ, আমাদের যে ওই যে সারগুলো নিয়ে যায়, এগুলো তো ট্রেন ছাড়া সম্ভব নয়, বা বড় বড় গাড়ি ছাড়া সম্ভব নয়, ট্রাক ছাড়া। বিমানে কিন্তু অত বড় বড় জিনিসপত্র নিয়ে যাওয়া সম্ভব নয়। আর একটা 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 সিস্টেমের মধ্যে বিমান চলে, এটা তোমরা হয়তো দেখোনি, প্রচুর পরিমাণে সিকিউরিটি চেক হয়। যেমন ধরো তোমাদের বলেনি, তোমরা ভবিষ্যতে কেউ না কেউ হয়তো চাপতেই পারো, সিকিউরিটি চেক লাগে, যা বলে অনেক দেরি হতে পারে সম্ভব। তোমাকে ধরো 2-3 ঘন্টা আগে বিমানবন্দর পৌঁছাতে হবে, তোমার চেকিং হবে, ব্যাগ চেকিং হবে, তোমার জামা প্যান্টের চেকিং হবে, মোবাইল চেকিং হবে, সব কিছু চেকিং হয়। তো এটা একটা অসুবিধা, দেরিতে নিরাপত্তাজনিত ধরো কোনো কারণে সমস্যা হলো, তাহলে লেট হয়ে গেল প্লেন, এরকম ব্যাপারটা হয়ে থাকে। তো তোমরা যেটা করবে, এটা তো সুবিধা অসুবিধা হলো। তোমাদের যদি কোয়েশ্চেন পড়ে যে বিমান পথে বা বিমান পরিবহন এবং যাতায়াতের ব্যবস্থার ক্ষেত্রে বিমান পথের গুরুত্ব বর্ণনা করো, এরকম যদি একটা কোয়েশ্চেন পড়ে, তাহলে কিন্তু সুবিধাগুলো লিখবে তোমরা। সুবিধাগুলো আমি তো তোমাদের বললাম যে দুর্গম জায়গায় যাতায়াত করার জন্য বিমানের কোনো জুড়ি নেই, একমাত্র বিমান পৌঁছাতে পারে, মানে যেটা মানে অত্যন্ত কঠোর জায়গা সেখানে। 2 নম্বর হচ্ছে মূল্যবান দ্রব্যের পরিবহনের জন্য বিমান পথকে ব্যবহার করা। আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এসেন্সিয়াল জিনিস তাড়াতাড়ি দরকার, ওষুধ যেমন, চিঠিপত্র, কাগজপত্র, তারপর ধরো কিছু জিনিস যা দ্রুত পচে যায় এমন সমস্ত সামগ্রীকে বয়ে নিয়ে আসার জন্য, শৌখিন দ্রব্য যেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে অন্যান্য রেল বা ট্রাকে নিয়ে আসতে চাইলে, তো সেটা বিমানে নিয়ে চলে আসা যেতে পারে। তো এই দিক দিয়ে অত্যন্ত সুবিধা বিমান পথ। আচ্ছা, দ্রুত পরিবহন। দ্রুত পরিবহন স্বাভাবিক, তোমাদেরকে তো গতির কথা বললাম যে অত্যন্ত স্পিডে চলে, তো সেক্ষেত্রে এর কোনো জুড়ি নেই, এত স্পিডে কোনো মাল পরিবহন হয় না বা লোক পরিবহন মানে যেতে পারে না। আচ্ছা, জরুরি অবস্থার পরিবহন, যেমন ধরো অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ হোক, যাই হোক ধরো ঘটেছে, সেখানে হয়তো রেলপথ খারাপ হয়ে গেছে, স্থলপথ খারাপ হয়ে গেছে, সেখানে কিন্তু তা কেউ পৌঁছাতে পারবে না, কিন্তু তুমি হেলিকপ্টার পৌঁছে দিতে পারবে, বিমানে পৌঁছে যাবে। যেমন ধরো তোমরা দেখেছো কিছু কিছু জায়গায় বন্যা হয়, তো সেখানে দেখবে ধরো সমুদ্রের মাঝে কেউ ডুবছে, নদীতে ডুবছে, তো কেউ লোক বাঁচানোর লোক নেই, একটা ঘরের লোক দাঁড়িয়ে আছে ছাদেতে, চারদিকে জল হয়ে গেছে, তো হেলিকপ্টার গেল, ওখান থেকে লোকটাকে তুলে নিয়ে এলো। তো এই যে জরুরি পরিষেবা, ধরো কোনো জায়গায় ভূমিকম্প হয়েছে, ধস দেখা দিয়েছে, এরকম পরিস্থিতিতে মানুষ ফেঁসে রয়েছে, সেখানে কেউ পৌঁছাতে পারছে না, স্থলপথ কেটে গেছে, মানে তো জলে ভেসে গেছে, বিমান পথ, হেলিকপ্টারের মাধ্যমে এটা করা হয়ে থাকে। আর বিশ্বে পর্যটন শিল্পের জন্য অত্যন্ত বিমানপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের পৃথিবীতে পর্যটনগুলো, বিভিন্ন পর্যটন স্থলগুলোতে বিমানবন্দর রয়েছে। আর আমরা জানি প্রচুর বিদেশি পর্যটক এখানে আসেন বিমানপথের মাধ্যমেই। আমাদের দেশের যেমন ধরো ভিন্ন ভিন্ন ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে সেগুলোতে বিদেশি পর্যটকরা প্রচুর আসে। আমি তোমাদের উদাহরণ হিসেবে বলবো, ধরো দিল্লি লাল কেল্লার কথা, বা তাজমহলের কথা, রাজস্থানের কথা, যেখানে বড় বড় দুর্গ রয়েছে, দক্ষিণ ভারতে বড় বড় মন্দির রয়েছে, এগুলো ধরো বিদেশিরা আসবেন, কিসে আসবেন? তো বিমানে করে আসবেন। তো এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এই গুরুত্বগুলো তোমাদেরকে লিখতে হবে। তো এটাও একটা 4 মার্কের কোয়েশ্চেন করে নেবে, বিমান পথের গুরুত্ব। আর শর্ট কোয়েশ্চেন কিছু তোমাদের বলে দিই।
তোমাদের যেমন ধরো আমাদের এই ভারতবর্ষে জানো তো বিভিন্ন সরকারি সংস্থা বেসরকারি সংস্থা বিমান চালায়। তো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে ভারতবর্ষে কোন সরকারি সংস্থা বিমান চালায়, একটা সরকারি সংস্থার নাম লেখো। তোমাদের নাম লিখতে হবে এয়ার ইন্ডিয়া। তাহলে একটা কোয়েশ্চেন তোমাদের বলে দিলাম যে এটা দেশেও চলে বিদেশে বিশেষ করে বিদেশের বিভিন্ন দেশের সাথে আমাদের দেশের যে বিমান চলাচল হয়ে থাকে প্রায় 100টারও বেশি দেশে এই আমাদের ভারত সরকারের এই যে বিমান সংস্থা বিমান চালায় সেটার নাম এয়ার ইন্ডিয়া। তো এয়ার ইন্ডিয়া এটা হচ্ছে সম্পূর্ণরূপে আমাদের সরকারের দ্বারা পরিচালিত একটা কোম্পানি। তো এই এয়ার ইন্ডিয়া মানে ছাড়াও আরেকটা সংস্থাকে বিদেশে যাতায়াতের জন্য বলা হয়েছে জেট এয়ারওয়েজকে পারমিশন দেওয়া হয়েছে বিদেশে বিভিন্ন জায়গা থেকে তারা লোক যাতায়াত করতে পারবেন, মানে বিমান চলাচল করাতে পারবেন। তো পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের বিমানের মাধ্যমে যোগাযোগ হয়। কিছু প্রাইভেট কোম্পানিও রয়েছে। আচ্ছা, কোন কোন কোম্পানি আমাদের দেশেতে যাতায়াত করে একটু শুনে নাও। যে ভারতের যে সমস্ত বিদেশি সংস্থা বিমান ওঠানামা করে, মানে যে সমস্ত বিদেশি বিমানগুলো আমাদের দেশে আসে, আমি নিজে দেখেছি এয়ারপোর্টেতে। ব্রিটিশ এয়ারওয়েজ যেটা ইংল্যান্ড থেকে আসে, যেমন ধরো প্যান আমেরিকান এয়ারলাইন্স, আমেরিকার এয়ারলাইন্স এটা। জাপান এয়ারলাইন্স, জাপানের যে বিমানগুলো আছে ওদের জাপান এয়ারলাইন্স ওর নাম। রয়্যাল ডাচ এয়ারলাইন্স যেটা আমাদের স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের ওই এলাকার থেকে আসে। এয়ার ফ্রান্সের। আর বাংলাদেশ বিমান, এটা তো বাংলাদেশের, বুঝতেই পারছো তোমরা। তো অন্তর্দেশীয় বিমান পরিষেবা, আন্তর্জাতিক বিমান পরিষেবা একটু তোমাদের বলে নি। আন্তর্জাতিক মানে হচ্ছে একটা দেশ আর একটা দেশের মধ্যে, যদি দুটো দেশের মধ্যে এবং সেটা বাইরে যদি বিমান পরিষেবা পরিচালিত হয় তাকে বলা হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা। আন্তর্জাতিক বিমান পরিষেবা ভারতবর্ষে যে সংস্থাটা দিয়ে থাকে তার নাম বললাম এয়ার ইন্ডিয়া। আর যদি আমাদের দেশের ভেতরে যদি এক জায়গায় একটা শহর থেকে আরেকটা শহর বা একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য বিমান পরিষেবা দেয় তাকে বলা হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। এখন অনেক সময় অন্তরাজ্য বিমান পরিষেবা এবং অন্তর্দেশীয় মানে হচ্ছে আভ্যন্তরীণ বিমানবন্দর এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ, সেটা হচ্ছে অন্তর্দেশীয়। তাহলে একটা হচ্ছে আন্তর্জাতিক, যেটা সম্পূর্ণরূপে বিদেশে যাতায়াত করে, দেশের মধ্যে নয়। আর একটা হচ্ছে প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে অন্তর্দেশীয়। প্রতিবেশী দেশ আমাদের ধরো বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান, আরব, ইরাক, ইরান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মায়ানমার, এই সমস্ত দেশগুলো, আরবসাই, কুয়েত, এই সমস্ত দেশগুলোর মধ্যে যে বিমান চলাচল করে তাই সেটা হচ্ছে অন্তর্দেশীয়, কারণ আমাদের প্রতিবেশী দেশ এগুলো। আর তো এই ভারতবর্ষের কিছু প্রাইভেট বেসরকারি কোম্পানির নাম লেখো, বিমান পরিষেবা কোম্পানি। একটা দেশীয় কোম্পানি রয়েছে যারা অন্তর্দেশীয় বিমান চালায়, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স, এটা নাম মনে রাখবে, যেটা দেশীয় সংস্থা যেটা অন্তর্দেশে বিমান চালায় আর প্রতিবেশী দেশগুলোতে। আর প্রাইভেট কোম্পানিও চালায় যেটা আমাদের দেশের ভেতরেও চালায়, বেসরকারি বিমান সংস্থা। দুটো তিনটে নাম তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে এয়ার সাহারা, স্পাইস জেট, জেট এয়ারওয়েজ, তো এয়ার ডেকান। এই স্পাইস জেটেতে আমি চেপেছিলাম এই কোম্পানির বিমানেতে, স্পাইস জেট। তো এগুলো হচ্ছে মানে বেসরকারি সংস্থা যারা বিমান চালায়। তো এরপরে তোমাদের ম্যাপ পয়েন্টিংও পড়ে বিমানবন্দর থেকে। ম্যাপ পয়েন্টিংয়ে বিমানবন্দর থেকে যেগুলো তোমরা একটু বেশি মনে রাখবে সেগুলো আমি বলে বলে দিচ্ছি, সেগুলো একটু খাতায় লিখে নিও। কোন কোন বিমানবন্দরগুলোতে তোমরা ম্যাপ পয়েন্টিংয়ের জন্য খোঁজ নেবে সেটা হচ্ছে যে আমাদের দেখবে আন্তর্জাতিক বিমানবন্দর যদি তোমাদের দিয়ে দেয় যে দুটো আন্তর্জাতিক বিমানবন্দরের নাম লেখো, মানে ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করো, তাহলে আন্তর্জাতিক মানে কি বলেছি তোমাদেরকে, যে কিছুক্ষণ আগে বললাম বিদেশের সাথে যোগাযোগ, শুধু প্রতিবেশী দেশ নয়, প্রতিবেশী দেশের বাইরে যে সমস্ত দেশগুলো মানে অন্য মহাদেশে যোগাযোগ রয়েছে, সেই যে বিমান চলাচলকারী যে বিমান যে বন্দর, সেখান থেকে যে বিদেশে সমস্ত বিমানগুলো যায় সেইগুলো হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। যেমন দিল্লি, তারপরে ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলা হয়। আচ্ছা, কলকাতায় নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দর, চেন্নাই এমজিআর, সম্ভবত এমজিআর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই চারটে ভালো করে মনে রাখবে, চারটে আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও এখন অন্যান্যগুলো বাড়ানো হয়েছে, কিন্তু চারটে মূল মনে রাখবে। আর এর লিস্ট আছে দেখবে। আর ছোট ছোট
যদি জাতীয় বিমানবন্দরের অংশ ধরে অনেক রয়েছে, তার মধ্যে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, ওগুলো একটু তোমরা খেয়াল করবে। যেমন হচ্ছে ধরো এমনি ভুবনেশ্বর ভুবনেশ্বর এয়ারপোর্ট রয়েছে, আর উত্তরপ্রদেশের লখনৌ, এলাহাবাদ, কানপুর, আর জয়পুর, যোধপুর রাজস্থানের, এগুলো নামগুলো করে নেবে। এবং শ্রীনগর, লে, কুলু, এগুলোতেও এয়ারপোর্ট রয়েছে একটা একটা করে। আমাদের বিজয়ওয়াড়াতে এয়ারপোর্ট রয়েছে অন্ধ্রপ্রদেশের, আর পানাজি গোয়াতে এয়ারপোর্ট রয়েছে, এগুলো তোমরা লিখে নেবে। আর মানে এগুলো ম্যাপ পয়েন্টটিকে চিহ্নিত করতে হবে। আর যেমন ধরো গুয়াহাটি মানে আসামের, আর তারপরে ডিব্রুগড়ে রয়েছে এয়ারপোর্ট রয়েছে, আর শিলচরে এয়ারপোর্ট রয়েছে। এবার যদি স্পেসিফিক করে দেয় যে আমাদের পশ্চিমবঙ্গে 2টি বিমানবন্দরের নাম লেখো, তো সেক্ষেত্রে তোমাদের 2টো বিমানবন্দর খুঁজতে হবে। একটা তো কলকাতা পেয়ে যাবে, আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি, আর একটা হচ্ছে বাগডোগরা, যেটা আমাদের এই যে মানে শিলিগুড়ি ওই যেটা ওখানে রয়েছে বাগডোগরা বিমানবন্দর, তো ওটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে। মানে আমাদের যে দার্জিলিং যাওয়ার জন্য যে বিমানবন্দরটা পড়ে, সেটার নাম বাগডোগরা বিমানবন্দর। তো ওটা কিন্তু তোমাদের চিহ্নিত করতে হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে বললাম। তো ম্যাপ পয়েন্টিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা এটা। তাহলে তোমাদের আজকে মানে যে এত তিনটে ক্লাস ধরে আমরা যে পথ ব্যবস্থা পড়ছিলাম, আজকে তার শেষ হলো। আর একবার প্রশ্নগুলো বলে দিই, তোমাদের সুবিধা হবে বুঝতে। জলপথের পরিবহনের সুবিধা এবং অসুবিধাগুলি বর্ণনা করো। আর বন্দর তোমাদের বলেছি 12টা জলপথের বন্দর তোমাদের মুখস্থ করতে হবে। জায়গা এবং রাজ্যের নাম, তার একটা চার্ট আছে, ভালো করে করে নেবে। ভালো করে নাম লিখবে প্রথমে, তারপরে রাজ্যটার নাম লিখবে, প্রথমে বন্দরটা লিখবে, রাজ্যটার নাম লিখবে, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। আর বিমান পরিবহনের সুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো কি কি, ওই একটা প্রশ্ন। আর আন্তর্জাতিক গুরুত্ব বিমান পরিবহনে, মানে সুবিধাগুলোই লিখবে। আর একটা যেটা বললাম, জীবন রেখা কেন বলা হয়, অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলো একই থাকবে, আলাদা আলাদা প্রশ্ন 3 নাম্বার করে নেবে। আর ম্যাপ পয়েন্টিং এর জন্য অত্যন্ত জরুরি তোমাদের এটা দরকার, সেটা বিমান পরিবহন ব্যবস্থা। আমি বললাম তোমাদের এয়ারপোর্টগুলোর নাম করবে, আর বন্দরগুলোর নাম তো তোমাদের বলেছি, যে ইম্পর্টেন্ট বন্দর দেখে নেবে ভিডিওতে, আর একবার খাতায় লিখে নেবে। আর ম্যাপ পয়েন্টিং তোমাদের করাবো, একটু ফ্রি হয়ে যায় তখন, মাঝে মাঝেই তোমাদের করতে দেবো। আর তোমাদের ওই যে জেরক্সটা দিয়েছি, ওখানেও কিছু বিমানবন্দরের নাম বা জলপথ বন্দরের নাম দেওয়া আছে, ওটা একটু প্র্যাকটিস করে নেবে। এখন তো তোমাদের অনেক টাইম আছে, টেস্ট পেপার বেরোবে তখন, এখন তো জাস্ট শুরুই হলো না কোনো কিছু, তো সেগুলো একটু করে নেবে। আর এখান থেকে কোয়েশ্চেন 3-4 কোয়েশ্চেন যেটাই আসবে তোমরা লিখতে পারবে। তাহলে এখানে ম্যাপ পয়েন্টিংটা জরুরি, 2-3টে ম্যাপ পয়েন্টিং পেয়ে যাবে এই জলপথগুলো থেকে। যেমন ধরো ন্যাশনাল হাইওয়ে মানে ম্যাপ পয়েন্টিং পড়ে দেখাতে হবে 34 নম্বর সড়কপথ কোনটা। রেল লাইন দিয়ে দিল একটা, সদর দপ্তর দেখাও, পূর্ব ভারতবর্ষে পূর্ব রেলের সদর দপ্তর, আগের দিন যেটা বলছিলাম ওটার মানে পূর্ব ভারতবর্ষে না, পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত, কলকাতা দেখাতে হবে তোমাদের। আচ্ছা, উত্তর পূর্ব মানে উত্তর ভারতবর্ষে উত্তর রেলওয়ের, যেটা উত্তর পশ্চিম রেলওয়ে আছে, দক্ষিণ পূর্ব রেলওয়ে আছে, এদের সদর দপ্তরগুলোর নাম তোমাদের করতে বলেছি, এগুলো ম্যাপ পয়েন্টিং এ পড়বে। তো ওকে, তো আজকে আমরা এই পরিবহন ব্যবস্থার অংশটা শেষ করছি এখানে। ওকে, আবার তোমাদের যখন সময় পাবো তোমাদের আবার নতুন ক্লাস হবে। যেমনভাবে ইতিহাসে চলুক, আপাতত নোটস লেখাটা শেষ হোক, আমি তোমাদের তখন সময় করে একটা করে নোট আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। আর যেগুলো বাকি থাকবে সেগুলো আমার চোখে পড়বে, আমি তোমাদের ধীরে ধীরে করিয়ে দেবো। এখন আপাতত যেমন চলছে চলুক, জিওগ্রাফিটা অনেকটাই হচ্ছে তোমাদের, ইতিহাসটা হবে আশা করি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এখানেই শেষ হলো, বাই।